প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে যে ক্লাসটিতে ফিরে যাব সেটি হচ্ছে আমাদের রসায়ন বিজ্ঞান 1 ভোকেশনাল নবম শ্রেণী ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল টেকনোলজি। আমরা আমাদের আজকের পাঠের বিষয় নির্ধারণ করেছি আইসোটোপ, আইসোবার, আইসোটোন, তেজস্ক্রিয় আইসোটোপ, আইসোটোপের ব্যবহার এবং ক্ষতিকর প্রভাবসমূহ। তো আমি প্রথমেই বলে নেই, যারা নবম শ্রেণীতে ভোকেশনালে আছো তারা শুধু আইসোটোপের সংজ্ঞাটা তোমাদের আইসোটোপটা পড়তে হয়, কিন্তু কেন আমি সাথে আইসোবার ও আইসোটোন লিখেছি এবং সেটা আমি যখন এই সংজ্ঞাটা দেব তখন আমরা ব্যাখ্যা করব। তবে সংজ্ঞা আমরা একেবারে প্রাথমিকভাবে দেব না, আমরা উদাহরণের মাধ্যমেই সংজ্ঞাটা শিখব। আমরা সরাসরি বোর্ডে চলে যাই, দেখি কিভাবে আমরা আইসোটোপ, আইসোবার, আইসোটোনের সংজ্ঞাটা সুন্দরভাবে দিতে পারি। কেমন? আমি এখানে লিখব মৌলের প্রতীক, একটা দাগ দিয়েই এখানে লিখব ভর সংখ্যা, এখানে লিখব প্রোটন সংখ্যা, এখানে নিউটন সংখ্যা, আর এখানে আমরা বৈশিষ্ট্য সমূহ লিখে দেই। বৈশিষ্ট্য সমূহ আমরা একটা অতিরিক্ত ঘর এখানে কাটব। ক্রমিক নং দিই। এক, দুই, পরে দেই কাজ করি। সংজ্ঞাটা দেখো, আমরা একটা সুন্দর করে ছক করে নিলাম। ভর সংখ্যা আমি এখানে এ লিখি, প্রোটন সংখ্যা পি লিখি। আমরা জানি যে পারমাণবিক সংখ্যাকে কি বলি? প্রোটন সংখ্যা বলি। তো আমি সেখানে এটা লিখেছি। ভর সংখ্যা এ ইকুয়াল টু আমরা জানতাম পি প্লাস এন, অতএব নিউটন সংখ্যা এন ইকুয়াল টু কী লিখব? এন ইকুয়াল টু দাঁড়ায় এ মাইনাস পি। আমি এখানে এ মাইনাস পি লিখে দিলাম। এখন আমি যেহেতু তিনটা বিষয়, এখানে আমি 1 দিলাম, এখানে 2, এখানে 3। আমরা একটু খেয়াল করি হাইড্রোজেন। আমি আগে লিখি
তারপরে ব্যাখ্যা করি হাইড্রোজেনের। এখানে আমি নিচে লিখেছি পারমাণবিক সংখ্যা, উপরেরটা ভর সংখ্যা। এখানে পারমাণবিক সংখ্যা, উপরেরটা ভর সংখ্যা। এখানে নিচে পারমাণবিক সংখ্যা, উপরে ভর সংখ্যা। উপরেরটা ভর সংখ্যা, নিচেরটা পারমাণবিক সংখ্যা। তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে একটা পরমাণুর 3টা ভর হয় কীভাবে? হ্যাঁ, আমরা এরকমটাই শিখেছিলাম জন ডাল্টনের পরমাণুবাদে, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে কথা ছিল এরকম একই মৌলের যে পরমাণু তাদের ভরও একই রকম হবে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে না, আসলে একই মৌলের পরমাণুগুলোর ভর ভিন্ন ভিন্ন হতে পারে। আবার এরকম ছিল যে ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুর ভর ভিন্ন ভিন্ন, কিন্তু এরকম দেখা গেছে না, ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুর ভরগুলো একই রকম হতে পারে। আমরা দেখি, দেখো এখানে আরেকটা লিখে আমি একটুখানি কপার 29 64, জিঙ্ক 30 64, এনে লিখি সিলিকন 14 ভর 30, ফসফরাস 15 ভর 31, সালফার 16 ভর 32। আমরা দেখি এখানে ভর সংখ্যা 1, প্রোটন সংখ্যা 1, নিউটন সংখ্যা 0, 1 - 1, এখানে যদি বসাই তাহলে 0 আসে। এখানে ভর সংখ্যা 2, প্রোটন সংখ্যা 1, নিউটন সংখ্যা 1, ভর সংখ্যা 3, প্রোটন সংখ্যা 1, নিউটন সংখ্যা 2। এটার খেয়াল করি, এটার কিন্তু ভর সংখ্যা 64, প্রোটন সংখ্যা 29, তাহলে কত আসে? নিউটন সংখ্যা 35। এখানে দেখো 64, বাট এখানে আছে 30, তাহলে এখানে আছে 34। এখানে আমরা ভর সংখ্যা দেখি 30, 14 থাকে 16, এখানে 31, এখানে 15, এখানে 16, এখানে কিন্তু 32, 16, 16। একটা জিনিস আমরা খেয়াল করি, দেখো আমি কিছু কমন জিনিস মার্কিং করে দেই, কেমন? দেখো তো, এই 1 নম্বরে প্রোটন সংখ্যাগুলো সমান, যদি এখানে তাকাই ভর সংখ্যাগুলো সমান, যদি এখানে তাকাই নিউটন সংখ্যাগুলো সমান। এখন আমরা এখানে বৈশিষ্ট্যসমূহ লিখি যে 1 নাম্বার এটা কি একই ধরনের মৌল, যেমন হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এটার নাম প্রোটিয়াম, ডিউট্রিয়াম, ট্রিটিয়াম, প্রোটিয়াম, ডিউট্রিয়াম, ট্রিটিয়াম। 2 আমরা কি লিখতে পারি যে প্রোটন সংখ্যা একই রকম, তাই না? প্রোটন সংখ্যা একই রকম। আচ্ছা, 3 নম্বরে কি লিখতে পারি দেখো তো, ভর সংখ্যা আর নিউটন সংখ্যা আলাদা। তাই লিখি ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা কি ভিন্ন বা আলাদা, ভিন্ন বা আলাদা। আচ্ছা, এখন আমরা যদি এইটাতে খেয়াল করি, এর 1 নম্বর বৈশিষ্ট্য কি লিখতে পারি? ভিন্ন মৌল। সংক্ষেপে লিখি 2 লিখতে পারি 2 নম্বরে যে ভর সংখ্যা একই রকম, ভর সংখ্যা একই রকম। 3 আমরা লিখতে পারি প্রোটন সংখ্যা নিউটন সংখ্যা আলাদা, প্রোটন ও নিউট্রন সংখ্যা ভিন্ন বা আলাদা। আচ্ছা, এখানে দেখো তো কি লিখতে পারি? 1, এটাও কি ভিন্ন মৌল, মানে ভিন্ন ধরনের মৌল, সিলিকন, ফসফরাস, সালফার, অবশ্যই 3টে আলাদা আলাদা মৌল। 2 নম্বরে দেখো আমি এখানে লিখতে পারি নিউট্রন সংখ্যা একই, লিখতে পারি না? দেখো তো 3 নম্বরে লিখতে পারি যে ভর সংখ্যা ও
প্রোটন সংখ্যা কে আলাদা আলাদা বা ভিন্ন। দেখো তো আমার তিনটা বিষয় ক্লিয়ার হয় কিনা। আমি 1 নম্বরে যেটা লিখেছি, একই ধরনের মৌল, প্রোটন সংখ্যাগুলো একই। আমরা জানি পারমাণবিক সংখ্যাকেই প্রোটন সংখ্যা বলে, আর ভর সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার যোগফলই হচ্ছে ভর সংখ্যা। আমি এখানে লিখে দেই, এটা লিখে দেই, তাহলে আরো সুন্দর হয়, তোমাদের বুঝতে সুবিধা হবে। এই এখন দেখো প্রোটন সংখ্যা একই পেয়েছি। 2 নম্বরে এসে কপার আর জিঙ্ক, প্রোটন সংখ্যা 29, 30, কিন্তু ভর সংখ্যা 64 আমি একই রকম পেয়েছি। প্রোটন নিউট্রন ভিন্ন পেয়েছি আমি, সেইগুলো কিন্তু এখানে কথাই লিখেছি। এখন আমাদের সংজ্ঞাটা দেওয়া খুব সহজ হয়ে যায় কিনা, আমরা ছকটা দেখে দেখে সংজ্ঞাটা দিতে পারি কিনা। যদি এরকম বলতে পারি, যদি একই ধরনের মৌলসমূহের প্রোটন সংখ্যা তো একই রকম হবে, এটা একদম একটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা যদি ভিন্ন এবং আলাদা হয়, তাহলে তাদেরকে আমরা পরস্পরের আইসোটোপ বলি। আইসোটোপ বলি। ক্লিয়ার? আমি আর একটু ভালো করে লিখে দিই, আইসোটোপ বলি। যদি ভিন্ন ধরনের মৌলের ভিন্ন ভিন্ন ভর সংখ্যা হওয়ার কথা, কিন্তু এখানে হয়েছে কি একই রকম, ভিন্ন ভিন্ন মৌলের ভর সংখ্যা যদি ভিন্ন ভিন্ন হয় কিন্তু প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা আলাদা হয়, তাদেরকে বলি আমরা পরস্পরের, যেহেতু ভর সংখ্যা, আইসোবার। যদি ভিন্ন ভিন্ন মৌলের প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা আলাদা আলাদা কিন্তু নিউট্রন সংখ্যা যদি একই রকম হয়, তাদেরকে বলি আমরা আইসোটোন। দেখো তো আমরা সংজ্ঞা না দিয়েই উদাহরণের মাধ্যমে, একটা ছকের মাধ্যমে কি করলাম, সুন্দরভাবে আইসোটোপ, আইসোবার, আইসোটোনের এই ছকের মাধ্যমে সংজ্ঞাটা শিখে নিলাম। কথা হলো কি, মনে রাখার একটা সহজ উপায় বলে দেই। দেখো আইসোটোপের শেষে একটা প আছে, এই প দ্বারা আমরা যদি প্রোটন বুঝি, তাহলে যাদের প্রোটন সংখ্যা সমান তাদেরকে আইসোটোপ বলবো। মনে রাখার সহজ উপায়, এখানে একটা এই বার, আইসোবার, আমি এটাকে ভর সংখ্যা যদি বুঝি মিল রেখে, তাহলে যাদের ভর সংখ্যা সমান তাদেরকে বলবো আমরা আইসোবার। আইসোবার, বার ভর, প প্রোটন। দেখো এখানে একটা দন্তন্য আছে, যদি আমরা এটা ট, হ্যাঁ, এই দন্তন্যতে নিউট্রন বুঝি, হ্যাঁ, তাহলে যাদের নিউট্রন সংখ্যা সমান তাদেরকে আমরা বলবো পরস্পরের আইসোটোন। তাহলে আমরা কিন্তু মনে রাখার সহজ উপায়টাও শিখে গেলাম। আইসোটোপের পতে প্রোটন, আইসোবারের বার থেকে ভর, আর আইসোটোনের শেষের যে দন্তন্য থেকে নিউট্রন, মনে রাখার আমাদের সহজ উপায়। আর যদি আমরা এই ছকটা এভাবে মনের মধ্যে একটা ছবির মতো করে এঁকে নেই, তাহলে কিন্তু কখনো আমাদের আইসোটোপ, আইসোবার, আইসোটোন এই তিনটা বিষয় আমরা কিন্তু এলোমেলো করে ফেলবো না। ভকেশনালের 9ম শ্রেণীতে দেখা গেছে যে পরীক্ষার সময় পড়ে আইসোটোপ কাকে বলে, তখন কি করো, এই আইসোটোপের সংজ্ঞা দিতে যে তোমরা আরও অনেক রকম অন্যরকম কিছু লিখে ফেলো। তার মানে হয় কি, বিষয়টা ভালোভাবে বোধগম্য না হওয়াতে, এবং কখনো কখনো আমরা বলেই ফেলি আইসোটোপ, আইসোবার, আইসোটোন, বইয়ের কোথাও কোথাও উল্লেখও আছে এগুলো, তখন কী হয়, এলোমেলো হয়ে যায়। এই এলোমেলো হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য আমি 3টা জিনিস পাশাপাশি উপস্থাপন করেছি। তাছাড়া যারা কারিগরি ভকেশনালে পড়াশোনা করছো, অবশ্যই তাদের ভবিষ্যৎ স্বপ্ন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে পড়া, তখন তোমাদের কেমিস্ট্রি থাকবে, এবং সেখানেও কিন্তু আইসোটোপ, আইসোবার, আইসোটোন 3টা বিষয় আছে। অতএব আমরা যদি এখনই ভালো করে শিখে নিই, এই 9ম শ্রেণীর যে কেমিস্ট্রি, 10ম শ্রেণীর, সেটা কিন্তু ওখানে যে মোটামুটি আমরা একই রকম অনেকটাই মিল পাবো, তো সেক্ষেত্রেও সুবিধা হবে। যাই হোক, আমরা কী কী শিখলাম, আইসোটোপ, আইসোবার, আইসোটোন। এখন তেজস্ক্রিয় আইসোটোপ, তাহলে আমার এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল। কথা হলো কি, তোমরা একটু যারা খাতা কলম নিয়ে অবশ্যই বসেছো, এটা তুলে নিবা, কারণ তোমার বইয়ে কিন্তু এরকমভাবে উপস্থাপন করা নেই 3টা জিনিস একসাথে। আমি যেভাবে বোর্ডে একটা ছক আকারে সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি,
এরকম করে কিন্তু বইয়ে এভাবে আলোচনা করা নেই, অতএব এটা নোট করে নিতে পারো। যাই হোক, এখন আমরা চলে যাব তেজস্ক্রিয় আইসোটোপ। এতক্ষণ আমরা আইসোটোপ শিখলাম, তাই না? কথা হচ্ছে কি, তেজস্ক্রিয় আইসোটোপ কি বলছে, কিছু কিছু মৌল আছে তাদের পরমাণুগুলো সাধারণত কি হয়, স্বতঃস্ফূর্তভাবে একা একা ভেঙে যায়। তো আমি এই একা একা যখন ভেঙে যায় তখন কি করে, আলফা বিটা গামা রশ্মি বিকিরণ করে। আমরা জানি যে আলফা রশ্মিটা এরকম, তাই না? বিটা রশ্মি, গামা রশ্মি, আলফা বিটা গামা, এই 3 ধরনের রশ্মি বিকিরণ করে। আলফা ধনাত্মক, বিটা ঋণাত্মক, গামা রশ্মি নিউট্রাল রশ্মি বা নিরপেক্ষ রশ্মি। এই 3টা রশ্মি বিকিরণ করে, তাদেরকে আমরা বলি স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় আইসোটোপ। তেজস্ক্রিয় আইসোটোপের যে একটা প্রভাব, হ্যাঁ, এর কারণে যে ফলাফল ঘটে সেটাকে বলি আমরা তেজস্ক্রিয়তা। ঠিক আছে, এখন কথা হলো কি, যে আমরা শিখব আইসোটোপের ব্যবহার এবং ক্ষতিকর প্রভাব সমূহ। তাহলে আমরা একটু কি করি, এটা আগে মুছে নেই, কেমন? আমাদের দৈনন্দিন জীবনে আইসোটোপের অনেক ব্যবহারই আমরা করে থাকি, সেটা আমরা একটু শিখি কোন কোন ক্ষেত্রে আমরা আইসোটোপ ব্যবহার করি। যদি আমরা 1 নম্বরে লিখি, তাহলে লিখি যে সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ। 2 নম্বর চিকিৎসা বিজ্ঞানে আমরা আইসোটোপের ব্যবহার করি। এখানে আবার ব্যাপার আছে, রোগ নির্ণয় আর রোগ নিরাময়। কেমন? 3 নম্বরে আমরা লিখতে পারি যেমন কৃষিক্ষেত্রে আবার কি লিখতে পারি, খাদ্যদ্রব্য সংরক্ষণে, কীটপতঙ্গ দমনে। আবার 4 নম্বরে কি লিখতে পারি, বিদ্যুৎ উৎপাদনে। আচ্ছা, শিল্পক্ষেত্রেও আমরা কি করি, তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার দেখি। আমরা বলছি কি, যে সালোক সংশ্লেষণ কি বললাম, এটাকে আমরা ইংরেজিতে বলি ফটোসিনথেসিস। ফটো মানে আলো, সিনথেসিস মানে সংশ্লেষ। রসায়নে দেখবা সংশ্লেষ একটা বিক্রিয়া, আর সালোক মানে আলোকের উপস্থিতিতে। আসলে এই যে আমরা বেঁচে আছি জীবজগতের উপরে, অর্থাৎ উদ্ভিদের উপরে ডিপেন্ড করে, নির্ভর করে। উদ্ভিদ কি করে, সূর্য আলোক থেকে আলো গ্রহণ করে আর মাটি থেকে পানি নিয়ে খাদ্য তৈরি করে। কিভাবে? পাতায়। উদ্ভিদের পাতাটা হলো উদ্ভিদের রান্নাঘর, এখানে কি করে, এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার তৈরি করে। আমরা আমাদের খাদ্যদ্রব্য, জামা কাপড়, বই খাতা আমরা সব কী করি, কাঠ থেকে পাই, তাই না? উদ্ভিদ থেকে পাই। তো যদি উদ্ভিদের এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া না হতো, তাহলে কী হতো, আমাদের এই জীবজগৎ হুমকির সম্মুখীন হতো। আমরা টিকে থাকতাম না, হয়তো আমরা বেঁচে থাকতাম না, তাই না? আমাদের অস্তিত্ব থাকতো না। কথা হলো কি, এই যে সালোক সংশ্লেষণের প্রক্রিয়া বা উপায় কিভাবে সংঘটিত হয়, তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে সেটা জানা সম্ভব হয়েছে। হ্যাঁ, এটা হলো সালোক সংশ্লেষণে। চিকিৎসা বিজ্ঞানে কিভাবে, রোগ নির্ণয়। আমাদের দৈনন্দিন জীবনে চিকিৎসা ছাড়া, দেখো এই যে আমরা সকালে উঠে ব্রাশ করেছি, এখানে পেস্ট ব্যবহার করেছি, সাবান শ্যাম্পু করেছি, তাই না? এগুলো কিন্তু কেমিস্ট্রির একটা বিষয়, তাই না? এখন ব্যাপার হলো কি, রোগ নির্ণয়। আমরা এই যে কোনো সমস্যা, সুবিধা অসুবিধা, ওষুধ, মাথা ব্যথা, জ্বর, সর্দি, ছোট বড় বিভিন্ন ধরনের রোগ আছে, তো রোগ নির্ণয়ে আমরা তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করি। যেমন টেকনিশিয়াম 90, আমি আবার ভালো করে লিখি, TC90। এটা কি করা হয়, এটা টেকনিশিয়াম 19 ইনজেকশন মানুষের শরীরে দেওয়া হয়। এইবার এটা কি করে, শরীরে যেয়ে কোথাও জমা থাকে, এটা গামা রশ্মি নির্গত করে, এবং গামা রশ্মি চিহ্নিতকরণ ক্যামেরা দিয়ে সেই জায়গাটার ছবি তুলে নেওয়া হয়, এবং কী রোগ হয়েছে সেটা আমরা নির্ধারণ করে নিতে পারি। আচ্ছা, রোগ নির্ণয়। রোগ নিরাময় আমরা বলতে পারি, যেমন ধরো তুমি ফসফরাস 32 একটা আইসোটোপ, এটা
লিউকোমিয়া। আমি এখানে লিখি যে রোগ নিরাময়, এখানে লিখি ফসফরাস 32 কি মানুষের লিউকোমিয়া রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। আচ্ছা, কোবাল্ট এখানে হলো 60। এই কোবাল্ট কী কাজে ব্যবহার করা হয়? হ্যাঁ, এটা এখানে আমি লিখেছি খাদ্যদ্রব্য সংরক্ষণে কিন্তু কোবাল্ট 60 ব্যবহার করা হয়। শুধু কি ওই জায়গায়? হ্যাঁ, মানুষের শরীরের যে হাড়ের কোনো সমস্যা হলে, বৃদ্ধি হলে, হ্যাঁ, বা তার অনিয়ন্ত্রিত এই যে একটা ব্যাপার, এখানে কিন্তু কোবাল্ট 60 ব্যবহার করা হয়। আচ্ছা, আবার যদি আমরা চিন্তা করি প্লুটোনিয়াম 238, এটা আমরা জানি আমাদের হার্টের সমস্যা, আমাদের হার্ট কী করে, এরকম পালস করে, একা এক ধরনের বৈদ্যুতিক তরঙ্গ সৃষ্টি হয় যা আমাদের হৃৎপিণ্ডকে এরকম কী করে, পালস করতে থাকে। আমরা এখনও চলছে সবার আমাদের ধক করে। এখন কথা হচ্ছে কি, যদি এইটা নিয়ন্ত্রণ ক্ষমতা অর্থাৎ এই পালস ক্ষমতা হারিয়ে ফেলে, তখন এই পেসমেকার বসানো হয়। এই পেসমেকার কী করা হয়, বাইরে থেকে এই বিদ্যুৎ তরঙ্গটা সৃষ্টি করা হয় এবং ফলে আমাদের হৃৎপিণ্ডের স্বাভাবিক গতি আমরা ধরে রাখতে পারি। তাই পেসমেকার বসানোর জন্য আমরা কি করতে পারি, প্লুটোনিয়াম 238 ব্যবহার করতে পারি। তো এরকম অনেক ধরনের আইসোটোপ আছে যেগুলো আমরা রোগ নির্ণয় এবং রোগ নিরাময় আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, তাছাড়া আরও একটা আছে, এই যে আয়োডিন, তাই না, 131। এটা কি করা হয়, এটা থাইরয়েডের চিকিৎসায় ব্যবহার করা হয়। থাইরয়েড, হ্যাঁ, এই থাইরয়েড চিকিৎসা এটা ব্যবহার করা হয়। ক্যান্সার, থাইরয়েড ক্যান্সার, এটা কি করা হয়, দ্রবণ আকারে এটা পান করানো হয়। এখন করে কি, ওই যে থাইরয়েডের ক্যান্সার কোষ ওখানে যে রশ্মি বিকিরণ করে ওর নিয়ন্ত্রণ করে, ওটাকে নিয়ন্ত্রণে আনে। তাহলে আমরা চিকিৎসা বিজ্ঞানে দেখো লিউকেমিয়া রোগের, তারপরে এই যে পেসমেকার বসাতে, থাইরয়েডের চিকিৎসায়, এই যে হাড়ের সমস্যায় আমরা এইগুলো ব্যবহার করে থাকি। আচ্ছা, এখন কথা হলো যে কৃষিক্ষেত্রে আমরা খাদ্যদ্রব্য সংরক্ষণে আমাদের কিছু খাদ্যদ্রব্য অনেক দিন সংরক্ষণ করতে হয়। তা খাদ্যদ্রব্য গুদামে সংরক্ষণ করতে গেলে সেখানে নানা রকম কীটপতঙ্গের কী করতে পারে, আগমন ঘটতে পারে। সেগুলো নিয়ন্ত্রণ দমন করার জন্য তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করলে নিয়ন্ত্রণে থাকে। শুধু তাই না, পেঁয়াজ বা আলুর মতো জিনিসগুলো কী হয়, গজায় যায়। তা গজায় গেলে ওটা তো আর খাওয়ার উপযোগী থাকে না, নষ্ট হয়ে যায়। তখন আমরা কী করি, তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করি, এই যে অঙ্কুরোদ্গম বা গজানো থেকে আমরা বিরত রাখতে পারি। কীটপতঙ্গ, তাই না, কীটপতঙ্গ দমনে এখানে আমি সার ও কীটনাশক ব্যবহারেও আমরা এই তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করি। কীটপতঙ্গ দমনে আমি বলি জমিতে কীটপতঙ্গ হয়, সেজন্য আমরা কীটনাশক ব্যবহার করি। জমির উর্বরতা ক্ষমতা বাড়ানোর জন্য সার ব্যবহার করে থাকি। এখন কথা হলো কি, জমিতে আমার কী পরিমাণ সার আছে আমি কি করে বুঝবো? তাহলে আমি যদি সার দিই, অতিরিক্ত সার কীটনাশক ব্যবহারের ফলে কি হয়, জমির উর্বর ক্ষমতা কমেও যেতে পারে বা প্রয়োজনের তুলনায় বেশি, আসলে কোনো কিছুই ভালো না। আবার দেখা যায় কীটপতঙ্গ মারতে যে আমরা প্রয়োজনীয় কীটপতঙ্গও মেরে ফেলি, তাই না। এখন কথা হলো কি, এই আইসোটোপ ব্যবহার করে জমিতে কী পরিমাণ নাইট্রোজেন বা ফসফরাস আছে সেটা নির্ণয় করতে পারি। এটা যখন আমি নির্ণয় করতে পারবো, তখন আমি বুঝতে পারবো যে আমার এখানে কী পরিমাণ লাগে, সেটাও আমরা জানতে হবে। তাহলে বাকি কী পরিমাণে ব্যবহার করলে আমি ঠিকঠাক মতো ব্যবহার করতে পারবো। এবং সকল ধরনের কীটনাশক ক্ষতিকর, তাই এই কীটনাশক ব্যবহার করতে গেলে প্রয়োজনীয় পোকামাকড়ও মরে যায়। এখন কথা হলো, এখানে যদি আমরা তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করি, এই কীটপতঙ্গ যদি দমনে রাখতে পারি, ক্ষতির মাত্রা না যায়, অর্থাৎ মনে করো যদি আমরা পুরুষ পতঙ্গগুলোর বন্ধ্যত্বকরণ হয়ে যায় তেজস্ক্রিয় আইসোটোপের মাধ্যমে, তখন তারা কী করবে, বংশ বিস্তার করতে পারবে না, ফলে আমাদের নিয়ন্ত্রণে থাকবে। এভাবে বিদ্যুৎ উৎপাদন, তোমরা জানো যে বর্তমান সময়ে পৃথিবীর অনেক পারমাণবিক শক্তিধর দেশগুলো কী করে, এই বিদ্যুৎ উৎপাদনে এই যে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে। এখানে কি হয়, নিউক্লিয়ার ফিশন, তোমরা আবার ভুল করে ফিউশন লিখবা না, হ্যাঁ, এই ভুল করে এটা লিখবা না। নিউক্লিয়ার ফিশন অর্থ কি, একটা পরমাণু ভেঙে আরও অনেকগুলো ছোট ছোট পরমাণু তৈরি করে। তোমরা ফিজিক্সে আরও ভালো করে শিখবা। আর ফিউশন হচ্ছে কি, ছোট ছোট পরমাণুগুলো যুক্ত হয়ে একটা বড় পরমাণু তৈরি করে, সহজ কথায়। তার মানে এটা একটা ভাঙন প্রক্রিয়া, আর এটা একটা যোগজীকরণ প্রক্রিয়া বা যুক্তকরণ প্রক্রিয়া। হ্যাঁ, যুক্তকরণ বা জোড়া লাগানো। হ্যাঁ, তাহলে এখানে একটা বড় নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট নিউক্লিয়াস হয়, আর এখানে ছোট ছোট নিউক্লিয়াসগুলো যুক্ত হয়ে ফিউশন হয়। এখন কি করা হয়, ওই পারমাণবিক চুল্লিতে এটাকে ব্যবহার করে প্রচুর তাপ শক্তি তৈরি হয়,
জেনারেটরের সাহায্যে এই তাপ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয়। আমাদের বর্তমান সময় জানি আমাদের বাংলাদেশে কোথায় আছে? পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। তাহলে আমাদের এখানে অনেক কাজে লাগছে। শিল্পক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে বড় একটা ধাতব পাত, হ্যাঁ, বড় একটা ধাতব, এটা তো প্লাস্টিক, ধাতব পাতের পুরুত্ব নির্ণয় করতে, তারপরে কি হয় বদ্ধ পাত্রে পানির উচ্চতা নির্ণয় করতে, তারপরে কি হয় একটা পাইপ, দীর্ঘ পাইপ, হয়তো গ্যাস পাইপ বা তেলের পাইপ, এখন এর ভিতরে অনেক সময় ছিদ্র থেকে যায়, ছিদ্র দিয়ে গ্যাসগুলো তেল বেরিয়ে যেতে পারে, তাই না? এই যে দীর্ঘ পাইপের কোথায় ছিদ্র আছে, তাহলে আমি কি করে নির্ণয় করব? 30 স্ক্রু আইসোটোপ ব্যবহার করে সেটা নির্ণয় করা যায়। আরও একটা মজার ব্যাপার যে এখানে হয়তো মাটির নিচে বড় একটা গাছের গুঁড়ি পেয়েছে, কত পুরনো, তাই না? বড় একটা পাথর, কত পুরনো। আমরা মমির কথা শুনেছি, মিশরের পিরামিডে, তো এই মমিগুলো কত পুরনো, তাই না? পৃথিবীর বয়স নির্ণয়ে, অন্য অন্য জীবজন্তু ফসিলের বয়স নির্ণয়ে আমরা তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করি। ইভেন আমরা কি করি যে কার্বন 14 আইসোটোপ, কার্বন 14 আইসোটোপ। আমরা জানি কার্বনের 3টা আইসোটোপ আছে, যে আমরা কার্বন ভর সংখ্যা 12, তাহলে এখানে 12, হ্যাঁ, কার্বনের এখানে 13, হ্যাঁ, কার্বনের 12, 14। কার্বনের কিন্তু 3টা আইসোটোপ আছে, এই যে আমরা হাইড্রোজেনের মতো, হ্যাঁ। তাহলে এই কার্বন 14 আইসোটোপ ব্যবহার করে জীবজন্তু ফসিল সহ যাবতীয় বস্তু, এমনকি পৃথিবীর ভরও, পৃথিবীর বয়সও আমরা নির্ণয় করতে পারি। তাহলে আমরা কি করলাম, মোটামুটি আইসোটোপের ব্যবহার সম্পর্কে একটা ধারণা পেলাম। কেমন? শুধু আরেকটা ব্যবহার তোমাদের বলে দিই, যেটা আমি পরবর্তীতে পড়াবো, যে উভমুখী বিক্রিয়া, যে এই যে হাইড্রোজেন আর এই আয়োডিন, এটা উভমুখী বিক্রিয়া। তা আমরা এরকম লিখি, তাই এই যে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করে, তাই না? হাইড্রোজেন আয়োডাইড। তাহলে আমরা এখানে লিখতে পারি যে রাসায়নিক বিক্রিয়া, এখানেও রাসায়নিক বিক্রিয়ায়ও আমরা কি করতে পারি, তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করতে পারি। তাই এখানে এই যে উভমুখী বিক্রিয়া, এখানে আমরা এই আয়োডিনের তেজস্ক্রিয়তা ব্যবহার করি, ফলে যে এইটা মিলে এইটা তৈরি করে, বিক্রিয়কগুলো মিলে উৎপাদ তৈরি করে, আবার উৎপাদ ভেঙে এইটাও হয়, এইটা থেকে এইটা, এখন যে এইটা থেকে এইটা করে, আবার এইটা ভেঙে এইটা, এটা কিভাবে, এটা প্রমাণ করার জন্য আমরা তেজস্ক্রিয় আইসোটোপও ব্যবহার করে থাকি। তাহলে এই হলো মোটামুটি আমাদের তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার বা আইসোটোপের ব্যবহার আমরা শিখলাম। এখন বলছে কি, তাহলে ক্ষতিকর প্রভাবটা কি? আসলে আইসোটোপের ক্ষতিকর প্রভাব আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং মারাত্মক। যে প্রত্যেকটা জিনিসের একটা ভালো মন্দ দিক আছে। আমরা মোবাইল ব্যবহার করি, মোবাইলের ভালো মন্দ দুটো দিক আছে, তাই না? এখন এই তেজস্ক্রিয় আইসোটোপের যে ক্ষতিকর প্রভাবগুলো আমরা যদি চিন্তা করি, যে আমরা বলি কেমোথেরাপি দেই, তাই না? ক্যান্সার চিকিৎসায় কেমোথেরাপি দেই, এর ফলে কি হয়, মাথার চুলগুলো পড়ে যায়, বমি বমি ভাব আসে, তাই না? আমাদের শরীরের অনেক প্রয়োজনীয় ব্যাকটেরিয়া মারা যায়, হ্যাঁ। তারপরে ক্ষতিকর প্রভাবগুলো এখানে বলেছিলাম, তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার ফলে যে প্রয়োজনীয় কীটপতঙ্গ, মানে অনেক সময় অপ্রয়োজনীয়, যেগুলো আমাদের পরিবেশের জন্য উপকারী কিন্তু ফসলের জন্য ক্ষতিকর না, তেমন কীটপতঙ্গ মারা যেতে পারে, তাই না? অতিরিক্ত তেজস্ক্রিয়তার ফলে সবথেকে বড় ভয়াবহতা তোমরা জানো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান কী করে, আমেরিকার নৌঘাঁটি, হ্যাঁ, পার্ল হারবার আক্রমণ করে, এবং আমেরিকা কি করে, এর প্রতিশোধ হিসেবে লিটল বয় এবং ফ্যাটম্যান নামের 2টো পারমাণবিক বোমা জাপানে হিরোশিমা এবং নাগাসাকি শহরে ফেলে দেয়। তার ফলে যে বিধ্বংসী তেজস্ক্রিয়তার যে প্রভাব, এটা কিন্তু বিশ্ববাসী বুঝতে পারে, এবং সেখানে এখনও পর্যন্ত শোনা যায় যে মায়ের গর্ভে বিকলাঙ্গ শিশু জন্মগ্রহণ করে, সেখানের ভূমিতে গাছপালা ভালো হয় না, জন্মায় না, কারণ এর দীর্ঘমেয়াদী একটা প্রভাব রয়েছে। যেমন জাপানের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে যেই নিউক্লিয়ার যে বর্জ্যগুলো, পারমাণবিক যে বর্জ্যগুলো, এইগুলো সাগরে ফেলার ফলে কী হয়, প্রচুর দূষণ ঘটে, ফলে সাগরের যে প্রাণী, আমরা সাগরের অর্থনীতিকে ব্লু ইকোনমি বলি, তাই না? এই ব্লু ইকোনমি অর্থাৎ সাগরের অর্থনীতি ধ্বংসের মুখে, জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়ে। তাহলে আমরা কি করতে পারি, যে তেজস্ক্রিয় আইসোটোপের ভালো দিকের সাথে সাথে কিছু খারাপ দিকও আছে, সেদিকেও আমাদের সচেতন থাকা উচিত। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ মোটামুটি আজকে আমরা কি কি শিখলাম সেগুলো আরেকবার রিভাইজ করে দিই। এখানে কী ধরনের প্রশ্ন পড়তে পারে একটু শোনো তোমরা। যেমন প্রথম প্রশ্নটা পড়তে পারে কি, সংজ্ঞাটা পড়তে পারে যে আইসোটোপ কাকে বলে, তাহলে তোমরা উত্তর দিতে পারবে। যদি বলে আইসোটোপ কাকে বলে, আইসোটোপ কাকে বলে, অবশ্যই সংজ্ঞাটা দেওয়ার সময় উদাহরণ দিয়ে দেবে। তারপরে পড়তে পারে তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে, সংজ্ঞাটা দিবে, তাই না? যদি বলে যে আইসোটোপের ব্যবহার বর্ণনা করো গ নম্বরে বা ঘ নম্বরে,
একটা বড় প্রশ্ন আমি যেখানে লিখেছিলাম, হ্যাঁ, এই পয়েন্টগুলো আলোচনা করবে। তারপরে বলছে যে ক্ষতিকর প্রভাব সমূহ কী তেজস্ক্রিয় অ্যাজিটেবল। তাহলে আমরা কিন্তু একটা এই আজকের লেসনে কী কী পড়লাম এবং কী কী ধরনের প্রশ্ন হতে পারে তার একটা কী করলাম ধারণা আমরা পেলাম। অবশ্যই আমরা বাড়িতে কী করব, এই বিষয়টা নিয়ে নিজেরা পড়াশোনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসের এখানেই শেষ করছি।